আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রবাস সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। 4 দশক পর ইতিহাস গড়ে আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ, ডক্টর খলিলুর রহমানকে বিভিন্ন দেশের অভিনন্দন। নিউ ইয়র্কের পরিবারগুলোর জন্য 2K কর্মসূচির আবেদন কার্যক্রম উদ্বোধন, শিশু যত্ন ব্যবস্থা সহজলভ্য ও সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ মাইলফলক। নয়াদিল্লির মালব্যনগরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে 21 জনের মৃত্যু, নিহতদের বেশিরভাগই বিদেশি নাগরিক। এবং 2027 সালের হজের রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি সরকার, এবছর 42 হাজির মৃত্যু। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। শুরুতেই ইউএসএ সংবাদ। আন্তর্জাতিক কূটনীতির সর্বোচ্চ মঞ্চগুলোর অন্যতম জাতিসংঘের সাধারণ পরিষদ। সেই পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান 99 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেস এসকাকৌরিস পেয়েছেন 91 ভোট। বিস্তারিত রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে মাইনুল ইসলামের রিপোর্ট। জাতিসংঘের নিয়ম অনুযায়ী আঞ্চলিক রোটেশনের ভিত্তিতে এবার এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল। সেই ধারাবাহিকতায় নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর আস্থা অর্জন করে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী। আগামী সেপ্টেম্বর থেকে 1 বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। তবে এ নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর বিশ্লেষকদের মতে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার এবং জাতিসংঘ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হলো এই বিজয়ের মধ্য দিয়ে। Thank you very much. 4 দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের নেতৃত্বে একজন বাংলাদেশি। কূটনৈতিক অঙ্গনে এই অর্জনকে শুধু একটি নির্বাচনী বিজয় নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় ইতিহাস গড়ল বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে আগামী অধিবেশনে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা ও শান্তি সবকিছুতেই অগ্রাধিকার ভিত্তিতে সামনে আসবে বাংলাদেশের ব্যাপার। আর এর মধ্য দিয়ে বাংলাদেশ সারা বিশ্বে একটি অনন্য উচ্চতায় দাঁড়াবে। যুক্তরাষ্ট্র থেকে মাইনুল ইসলাম, চ্যানেল আই, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে বিল পুলটিকে নিয়োগ দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও জাতীয় নিরাপত্তা বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই বিল পুলটির। 38 বছর বয়সী বিল পুলটি ফেডারেল আবাসন নিয়ন্ত্রণ কর্মকর্তা। বিল পুলটিকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিতে সিনেটের অনুমোদন নেননি ট্রাম্প। সিনেটের অনুমোদন ছাড়া পুলটি সর্বোচ্চ 210 দিন এই পদে দায়িত্ব পালন করতে পারবেন। এই সময়সীমা তাকে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের সময় পর্যন্ত পদে বহাল থাকার সুযোগ দেবে। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় মাস্কাটিন শহরে একই পরিবারের 6 সদস্যকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে এক বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নৃশংস হত্যাকাণ্ডটি মূলত পারিবারিক বিরোধের জেরে ঘটছে। নাজিব বেগ জানাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর অপর তীরে অবস্থিত আইওয়া অঙ্গরাজ্যের মাস্কাটিন শহর এক নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে। সোমবার ম্যাকফারল্যান্ড নামের এক বন্দুকধারী একের পর এক গুলি করে হত্যা করেছে এক পরিবারের ৬ সদস্যকে। স্থানীয় সময় দুপুর ১২টার পর গোলাগুলির খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বাড়ির ভিতর থেকে ৪ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে গুলিতে নিহত আরও ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। শহরের পুলিশ প্রধান অ্যান্থনি কিস এক সংবাদ ব্রিফিংয়ে জানান, পুলিশ পৌঁছানোর আগেই সন্দেহভাজন বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মিসিসিপি নদীর পাশ দিয়ে যাওয়া একটি পথে তাকে দেখতে পায় পুলিশ কর্মকর্তারা। বন্দুকধারীর সঙ্গে কথা বলে তাকে আত্মসমর্পণের রাজি করানোর চেষ্টা করা হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। পুলিশ প্রধান জানান, নিহত ৬ জনের সবাই ম্যাকফারল্যান্ডের পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। নাজিব বেক, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটির পরিবারগুলোর জন্য মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হোকুল প্রথম 2K কর্মসূচির আবেদন কার্যক্রম উদ্বোধনের ঘোষণা দিয়েছেন। এই কমিউনিটিগুলোর মধ্যে আগামী শরৎ মৌসুমে প্রথম ধাপে ২০০০ বিনামূল্যে 2K আসন প্রদান করা হবে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৬ জুন পর্যন্ত স্কুল ডিস্ট্রিক্ট ৬, ১০, ১৮, ২৩ এবং ২৭-এর পরিবারগুলো 2K আসনের জন্য আবেদন করতে পারবে। নির্বাচিত পরিবারগুলোকে আগস্ট মাসের ভর্তির অফার জানানো হবে। পরিবারগুলো ৭১৮৯৩৫২০০৯ নম্বরে ফোন করে অথবা শহরের যে কোনো ফ্যামিলি ওয়েলকাম সেন্টারে গিয়ে আবেদন জমা দিতে পারবে। নিউ ইয়র্ক সিটির শিশু যত্ন ব্যবস্থাকে আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করার পথে এই কর্মসূচিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। Governor Hochul is a working parent herself, New York's first mom governor, and she understands firsthand how the lack of affordable childcare can derail parents' careers and force families to make the kinds of sacrifices that should never be the case. এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি শহরের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। একদল ছাত্রছাত্রীর উপস্থিতিতে মেয়র প্রতীকী নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে NBA ফাইনালে নিউ ইয়র্ক নিক্সের খেলা দেখার জন্য শিশুদের ঘুমানোর নির্ধারিত সময়সীমা বাতিল ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত শিশুদের অনেকেই তাদের হাতের ছাপ দিয়ে ওই নির্বাহী আদেশে প্রতীকী স্বাক্ষর করে আনন্দ প্রকাশ করে। নিক্স ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে এক স্মরণীয় রাত। আর সেই আনন্দে সামিল হতে নিউ ইয়র্ক সিটির শিশুদের জন্য মেয়রের এই উদ্যোগ ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২রা জুন মঙ্গলবার প্রাইমারি নির্বাচন হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটাররা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও সিনেটের প্রার্থীদের মনোনয়ন নির্ধারণ করার জন্য ভোট দিয়েছেন। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। নিউ জার্সির স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু হওয়া আজকের প্রাইমারি নির্বাচনে যুক্তরাষ্ট্রের সিনেট, প্রতিনিধি পরিষদ এবং বিভিন্ন কাউন্টি বা স্থানীয় পদের জন্য প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটাররা নিজ নিজ দলের প্রার্থীদের বেছে নিতে এই প্রাইমারি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন। নিউ জার্সিতে আজ প্রাইমারি নির্বাচনের ভোটে ভোটাররা এমন কিছু গুরুত্বপূর্ণ কংগ্রেশনাল আসনের প্রার্থীদের বেছে নিয়েছেন যেগুলোর ফলাফল আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ক্ষমতা ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। I cast my vote today and the candidates that I cast my vote for, they will win. অনুকূল আবহাওয়ায় প্রবাসী বাংলাদেশিরা সহ এশিয়ান অভিবাসীরা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
এই প্রাইমারি নির্বাচনে বিজয়ী প্রার্থীরা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন। পোস্টাল ব্যালট বা মেল ইন ব্যালটের পাশাপাশি 26শে মে থেকে 31শে মে পর্যন্ত আগাম ভোট দেওয়ারও সুযোগ ছিল ভোটারদের। Vote is your voice. Use it today. আশা করি যোগ্য প্রার্থী উইন হবে, যোগ্য প্রার্থীকে ভোটটা দিচ্ছি আমি। ভোট গ্রহণ শেষে বিভিন্ন কাউন্টিতে ভোট গণনা শুরু হয়েছে। এখন আনুষ্ঠানিক ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন ভোটাররা। ভোট প্রদান শেষে ভোটাররা অপেক্ষা করছেন নির্বাচনী ফলাফলের জন্য। তারা প্রতীক্ষার প্রহর গুনছেন কোন প্রার্থীর ভাগ্যে শিকে ছেড়ে তা দেখার জন্য। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রে নিউ জার্সির আটলান্টিক সিটিতে মঙ্গলবার দুপুরে একটি তল্লাশি পরোয়ানা কার্যকর করতে গিয়ে 2 পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শহর কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার দুপুর 3টার দিকে নর্থ ফ্লোরিডা ও আর্কটিক অ্যাভিনিউ এলাকায় একটি অভিযানের সময় ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সংঘর্ষের সময় সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ঘটনার পরপরই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী মোতায়েন করা হয়। বাংলাদেশ সহ 60টি দেশের পণ্যে আরও 10 থেকে 12.5% শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক আরোপের কারণ হিসেবে বলা হচ্ছে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি কমাতে ব্যর্থ হয়েছে এই দেশগুলো। এই শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক 29% গিয়ে দাঁড়াবে। ইউএসটিআর এর প্রস্তাব, যেসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্যে পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। যেসব দেশ এ ধরনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেনি তাদের জন্য শুল্কের হার হবে 12.5%। কোন দেশকে কত শুল্ক দিতে হবে এ বিষয়ে ইউএসটিআর এর বিজ্ঞপ্তিতে পরিষ্কার না হলেও বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে বাংলাদেশ সহ 15টি দেশকে 10% অতিরিক্ত শুল্ক দিতে হতে পারে। এবারে অন্যান্য সংবাদ। ভারতের নয়াদিল্লির মালব্যনগরে একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে অন্তত 21 জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি নাগরিক। এই ঘটনায় 40 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ভবনটিতে একটি রেস্তোরাঁ এবং একটি হোটেল আছে। পুলিশ বলেছে নিহতদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের কয়েকজন নাগরিকও আছেন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আমিনা রহমান শক্তি জানাচ্ছেন। বুধবার ভারতের স্থানীয় সময় সকাল 8:50 নয়াদিল্লির মালব্যনগর এলাকার আবাসিক হোটেল ফ্লারিশ স্টেটের বেসমেন্টের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। রেস্তোরাঁ থেকে হোটেল ভবনের অন্যান্য তলাতেও ছড়িয়ে পড়ে আগুন। সে সময় হোটেলের অতিথিদের অনেকেই ঘুমাচ্ছিলেন। এক পর্যায়ে আগুন পাশের হোটেল মিকাসা ইনেও ছড়িয়ে পড়ে। দিল্লির উপ পুলিশ কমিশনার অনন্ত মিত্তাল বলেন, আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার সমন্বিত প্রচেষ্টায় 40 জনেরও বেশি মানুষকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় একজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানিয়েছেন কুয়েতের সামরিক বাহিনী। এ ঘটনার নিন্দা জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের ওপর আত্মরক্ষার্থে হামলা চালিয়েছে এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 4 বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এক বিবৃতিতে জানানো হয়, পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে। এরই ধারাবাহিকতায় 3 জুন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় 4 বাংলাদেশি আহত হন। আহত বাংলাদেশিদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজ খবর রাখছে। কুয়েতের কেন্দ্রীয় রক্ত ব্যাংকের রক্তের ঘাটতির খবর পাওয়া গেছে। এ অবস্থায় রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় রক্ত ব্যাংকে গিয়ে রক্তদান করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এর আগে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত বিমানবন্দর পরিদর্শন করেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল আহমদ আল সাবাহ। তিনি বিমানবন্দরে গিয়ে হামলার ক্ষয়ক্ষতি এবং হতাহতদের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন। এই ঘটনার পর কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে কুয়েত। দেশটির কুয়েতে নিযুক্ত ইরানি দূতাবাসের 2 কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। নতুন শ্রম আইন সংস্কার বিলের প্রতিবাদে পর্তুগাল জুড়ে চলছে দেশব্যাপী 24 ঘন্টার সাধারণ ধর্মঘট।
অন্যতম বৃহৎ ও প্রভাবশালী ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিজিটিপির ডাকে এই ধর্মঘট হচ্ছে। ধর্মঘটের প্রভাবে স্থবির হয়ে পড়েছে পর্তুগালের বিমান চলাচল, গণপরিবহন, শিক্ষা ও স্বাস্থ্য খাত। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, সরকারের প্রস্তাবিত নতুন শ্রম আইনে মালিকপক্ষকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে, যা কর্মীদের চাকুরিচ্যুতির প্রক্রিয়া সহজ করবে এবং শ্রমিকদের ঐতিহ্যগত অধিকার খর্ব করবে। বিমানবন্দর কর্মী এবং কেবিন ক্রু ইউনিয়ন একযোগে কর্মবিরতি পালন করে। বুধবার পর্তুগাল জুড়ে 500-রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সালের হজের রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি সরকার। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ডক্টর তৌফিক বিন রাবিয়াহ জানিয়েছেন, হজের উন্নত ব্যবস্থাপনার লক্ষ্যে ডি ক্যাটাগরির প্যাকেজ থাকছে না। সৌদি সরকারের লাব্বাইতুম হজ পারফরমেন্সের অধীনে হজ সম্পন্ন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে সৌদি সরকার। এবার হজ পালন করতে এসে বিভিন্ন কারণে 42 জন হাজি মৃত্যুবরণ করেছেন। পবিত্র মদিনা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। হাজিদের সেবা সহজতর করা, আবাসনের মান উন্নত, হজ কার্যক্রমের তদারকি জোরদার করার লক্ষ্যে একগুচ্ছ সংস্কার আনছে সৌদি সরকার। থাকছে না ডি ক্যাটাগরির প্যাকেজ, জানিয়েছেন সৌদি হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক বিন রাবিয়া। এবছর হজের কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন সৌদি সরকার। হজ পরবর্তী বিভিন্ন দেশের ধর্মমন্ত্রীদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদকে এই অভিনন্দন জানান সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার হাসান আল মানকারা। এ সময় ধর্মমন্ত্রীর হাতে আগামী বছরের হজের রোডম্যাপ তুলে দেন তিনি। সৌদি সরকারের সাথে সামঞ্জস্য রেখে হজের পরিকল্পনা করবে বাংলাদেশ। জানতে পেরেছি যে এবছর হাজিরা যে সেবা গ্রহণ করে সেই সেবা প্যাকেজের যে 4টা ধাপ রয়েছে ABCD, সেই সর্বনিম্ন ধাপ D প্যাকেজ সেটিকে তারা বিলুপ্ত করে দিবে। সেবার মান উন্নয়নের জন্য সৌদি আরবের সরকারের গৃহীত পদক্ষেপগুলোর সাথে আমরা সবসময় একমত পোষণ করি এবং আমরাও চাই হাজিদের উত্তরোত্তর সেবার মান বৃদ্ধি করতে। বাংলাদেশ সরকার এ নিয়ে কাজ করে যাচ্ছে। ব্যতিক্রমধর্মী, সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা সম্পন্ন করে নির্বিঘ্নে দেশে ফিরে যাচ্ছেন হাজিরা। সরকারি বেসরকারি সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করায় ধর্মমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট। তারই ধারাবাহিকতায় হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে এবং আমি এই সাথে জড়িত বিশেষ করে ধর্ম সেবা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, ওনাকে ধন্যবাদ দেব। এই স্বল্প সময় উনি ওনার মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এবং এজেন্সির সবাইকে নিয়ে যে সুন্দর ব্যবস্থাপনা করছে, অনুরোধ করব উনি যেন সবাইকে নিয়ে, সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে নিয়ে জন্য এই ভবিষ্যতে আরও সুন্দরভাবে হজ ব্যবস্থা করা যায় সেভাবে উনি বাস্তব পদক্ষেপ নেবেন। বাংলাদেশের এই অর্জনকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। পবিত্র মদিনা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রক্রিয়া এল নিনো কয়েক সপ্তাহের মধ্যে শক্তিশালী রূপ নিয়ে হাজির হতে পারে, এ নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে, এবারের এল নিনোর ফলে অস্ট্রেলিয়া, মধ্য আমেরিকা, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার কিছু অংশে খরা দেখা দিতে পারে এবং মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে এল নিনো তৈরির সম্ভাবনা প্রায় 80%। নভেম্বর নাগাদ এটি পূর্ণাঙ্গ রূপ নেওয়ার সম্ভাবনা প্রবল। উষ্ণমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এল নিনো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে WMO। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে এল নিনো হল মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগর পৃষ্ঠের তাপমাত্রার একটি পর্যায়ক্রমিক উষ্ণায়ন, যা সাধারণত 9 থেকে 12 মাস স্থায়ী হয়। জুন থেকে আগস্টের পূর্বাভাসের ভিত্তিতে WMO জানিয়েছে, বিশ্বের প্রায় সব প্রান্তেই স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে কিছু অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তৈরি হচ্ছে। আঞ্চলিক জলবায়ু কেন্দ্রগুলোর পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ এশিয়ার গড় বৃষ্টিপাতের চেয়ে কম মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে।
এর ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, বনভূমিতে অগ্নিকাণ্ড এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। একটি সম্ভাব্য শক্তিশালী এল নিনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাউলো বলেছেন, যেসব জনগোষ্ঠী ইতোমধ্যে সংকটে রয়েছে তারা আরও বেশি সীমার বাইরে চলে যাবে। 2024 সালকে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড গড়তে ভূমিকা রেখেছিল এল নিনো। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যে গ্রীষ্মের তীব্র তাপদাহ শুরু হতে শ্রমিকদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে বাহরাইন সরকার। আগামী 15 জুন থেকে দেশটিতে কার্যকর হচ্ছে বাধ্যতামূলক মধ্যাহ্ন কর্মবিরতি। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 15 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা আকাশের নিচে বা সরাসরি সূর্যের আলোতে কোনো ধরনের কাজ করা যাবে না। কনস্ট্রাকশন, আবাসন ও বিভিন্ন শিল্প খাতের উন্মুক্ত কর্মক্ষেত্র এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। শ্রমিকদের হিট স্ট্রোক, ডিহাইড্রেশন এবং তাপদাহজনিত স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, নিয়ম অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইন লঙ্ঘনের দায়ে অনধিক 3 মাসের কারাদণ্ড, 500 থেকে 1000 বাহরাইনি দিনার অথবা উভয় দণ্ড জরিমানা হতে পারে। একই অপরাধ বারবার করলে আরও কঠোর হবে শাস্তি। ইউরোপের দেশ ইটালির 80তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। 1946 সালের 2রা জুন ইটালির জনগণ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করে দেশটিকে একটি প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে। ওই নির্বাচনই ছিল ইটালির প্রথম জাতীয় নির্বাচন। ইটালিতে ফ্যাসিবাদী শাসন ছিল 1922 থেকে 1943 সাল পর্যন্ত। বেনিতো মুসলিনি 1922 সালে ক্ষমতায় এসে ধীরে ধীরে গণতান্ত্রিক ব্যবস্থা বিলুপ্ত করে একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিলেন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে পালানোর সময় তিনি ধরা পড়েন এবং প্রতিরোধ যোদ্ধাদের হাতে নিহত হন। আন্তর্জাতিক শ্রম সংস্থার বার্ষিক সম্মেলনে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। 1 জুন সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ সভাপতি পদে নির্বাচিত হন তিনি। শ্রম অধিকার ও কর্মসংস্থান সংক্রান্ত বিশ্বের শীর্ষ এই সম্মেলনের সভাপতি পদে ইউরুগুয়ের শ্রম ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী জুয়ান কাস্টিলো, সহসভাপতি পদে আর্জেন্টিনার জেরার্ডো মার্টিনেজ এবং যুক্তরাষ্ট্রের মিস ক্রিস্টেন কাফম্যানও নির্বাচিত হয়েছেন। এবছরের সম্মেলনে প্রায় 5000 প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। আইএলও সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আন্তর্জাতিক শ্রম সম্মেলন সর্বোচ্চ ফোরাম হিসেবে কাজ করে। এরই সাথে প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 4 দশক পর ইতিহাস গড়ে আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ। ডক্টর খলিলুর রহমানকে বিভিন্ন দেশের অভিনন্দন। নিউ ইয়র্কের পরিবারগুলোর জন্য 2K কর্মসূচির আবেদন কার্যক্রম উদ্বোধন। শিশু যত্ন ব্যবস্থা সহজলভ্য ও সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ মাইলফলক। নয়াদিল্লির মালব্য নগরের আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে 21 জনের মৃত্যু, নিহতদের বেশিরভাগই বিদেশি নাগরিক। এবং 2027 সালের হজের রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি সরকার। এবছর 42 হাজির মৃত্যু। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।